তাহলে কি বললাম যে আমাদের দ্রাঘিমা রেখা 82°30' ইস্ট দ্রাঘিমাংশ, যেটা আমাদের উত্তরপ্রদেশের মির্জাপুরের উপর দিয়ে গেছে। এইদিকে কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি স্টেটের উপর দিয়ে গেছে। কোয়েশ্চেন হয় যে কর্কটক্রান্তি রেখা কোন স্টেটের উপর দিয়ে যায়নি, 3-4টা অপশন দিয়ে দেয়। উত্তরপ্রদেশটা বেশি অপশনে থাকে, মনে হয় যে উত্তরপ্রদেশের উপর দিয়ে গেছে, কিন্তু উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি, মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে। তাহলে কর্কটক্রান্তি রেখা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে ভালো করে খাতায় এগুলো লিখলে, একটা ম্যাপ, ধরো ম্যাপ কতগুলো আমি দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমরা জিনিসগুলো সাজাতে পারো। জিওগ্রাফি ম্যাপ ওয়াইজ না করলে তুমি মজা পাবে না এবং করেও তুমি মনে রাখতে পারবে না। তাহলে কি বলছিলাম, টোটাল ল্যান্ড বাউন্ডারি, সীমানা, ভারতের ভূভাগের সীমানা 15,106 কিলোমিটার। উপকূল রেখা দ্বীপপুঞ্জ সমেত 7,516, এবং দ্বীপপুঞ্জ বাদ দিয়ে উপকূল রেখা ভারতের 6,100 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স 3,214 কিলোমিটার কন্যাকুমারী থেকে ইন্দিরা কল, এবং এদিকে গুয়ারমাটি থেকে কিবিথু, এটা হচ্ছে 2,933 কিলোমিটার। আচ্ছা, এরপর আমাদের যে তোমার এখানে কতগুলো স্টেট আছে আমাদের, 28 স্টেটস আর 8 ইউনিয়ন টেরিটরিজ। এই 28 স্টেটের মধ্যে লাস্ট কোন স্টেটটা তৈরি হয়েছে, তেলেঙ্গানা। কত সালে তৈরি হয়েছে, 2014 সালের 2 জুন। আচ্ছা, ক্যাপিটাল কোথায়, হায়দ্রাবাদ। ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ। আর তেলেঙ্গানা, এই অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল অমরাবতী। ওখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে বিজয়ওয়াড়া, অমরাবতীর কাছে বিজয়ওয়াড়া। এই বিজয়ওয়াড়া জায়গাটা, ওখানে একটা রিভার আছে। কোশ্চেন আছে যে বিজয়ওয়াড়া শহরটি, তোমাদের নদী তীরবর্তী কিছু শহরের কথা বলছিলাম, তার মধ্যে এখানে অ্যাড করে রাখবে, এটা বিজয়ওয়াড়া একটা ইম্পর্টেন্ট শহর, যেটা কৃষ্ণা রিভারের উপর সিচুয়েটেড। কৃষ্ণা রিভার, কৃষ্ণা রিভার, কৃষ্ণা নদী। দক্ষিণ ভারতের কয়েকটি বিখ্যাত নদী তোমাদেরকে বলছিলাম, যেটা হচ্ছে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী, তোমরা জানো। কৃষ্ণা রিভারের উপর একটি ড্যামের নাম কি বলেছিলাম, কৃষ্ণা রিভারের উপর একটি ড্যাম নাগার্জুন সাগর, নাগার্জুন সাগর ড্যাম, কৃষ্ণা রিভারের উপর একটি ড্যাম। কৃষ্ণা রিভারটি কোথা থেকে তৈরি হচ্ছে, খুব কমন কোয়েশ্চেন রেলওয়ে, তোমাদের রেল গ্রুপ ডিটা আছে কারো, পরীক্ষার ডেট শুনেছো, আগস্ট মাসে হবে, কালকেই নোটিশ দিয়েছে তো। রেলের গ্রুপ ডি ফিল আপ করেনি সবাই আগে, এই কিছুদিন আগেই তো হলো, কতদিন আগে হয়েছে, 4-5 মাস আগে, 5-6 মাস। কাছে না থাকলে, হ্যাঁ ওইরকমই হবে। 3 অগস্ট থেকে 21 অগস্ট দিয়ে দিচ্ছি তোমাদের, ধরো। তাহলে আমি এখানে কয়েকটি ইম্পর্টেন্ট রিভার, সেখানে সাউথ ইন্ডিয়ার ধরো এদিকটা পুরো যদি ম্যাপটা ভালো করে দেখো, এদিকে রয়েছে তোমার, এটা পুরোটাই হচ্ছে প্লেটু রিজিয়ন, বা এটাকে বলা হয় কি মালভূমি অঞ্চল। মালভূমি কাকে বলে, যে ভূমিভাগটা উঁচু নিচু, সমতল হবে না। সমতল কোন এরিয়াটা আমাদের, সমতল হচ্ছে কোন এরিয়াটা, এটা হচ্ছে প্লেন এরিয়া। উত্তর ভারতের সমভূমি অঞ্চল, যেখানে পাহাড়ি অঞ্চল থেকে নদীগুলো সমভূমির উপর দিয়ে বয়ে গেছে এবং এই অঞ্চলটাকে প্রচুর পরিমাণে উর্বর করে তুলেছে। বিভিন্ন নদী, যেমন ধরো ইন্দাস রিভার, ইন্দাসের যে 5টা উপনদী আছে বাম তীরে, বলো তো কি নাম, রাবি, তারপর বিয়াস, বিয়াসটা ভুলে গেলে, বলেছো, ঠিক আছে। ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস আর সুদলেজ বা শতদ্রু, এই 5টা হচ্ছে বাম তীরের উপনদী, যেগুলো ভারতের এই সমভূমি অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে।
আচ্ছা, এই অঞ্চলটাকে প্রচুর পরিমাণে উর্বর করেছে, ফার্টাইল করেছে, এবং এটি হচ্ছে পৃথিবীর সব থেকে উর্বর অঞ্চল। কারণ হচ্ছে এই নদীগুলো পাহাড়ি অঞ্চল থেকে নুড়ি, কাকর, বালি এবং গ্লেসিয়ার থেকে, সমভূমি থেকে বয়ে নেই, গ্লেসিয়ার মানে কি, হিমবাহ থেকে বয়ে নিয়ে এই সমভূমির উপর দিয়ে যখন যায়, নদী তার দুপাশে বিভিন্ন পলি মাটি জমা করে। যে পলি মাটিটা, যেটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল, ইংলিশে কি বলা হয়, অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল ভারতের মোট মাটির প্রায় 46%। প্রচুর পরিমাণে অ্যালুভিয়াল সয়েল ভারতে দেখা যায়, এবং এই অ্যালুভিয়াল সয়েলটা হচ্ছে প্রচুর পরিমাণে উর্বর চাষবাসের জন্য। এবং বিশেষ করে আমরা দেখেছি যে ধান, গম থেকে শুরু করে ইক্ষু, জোয়ার, বাজরা, তো এই অঞ্চলটাতে বেশি চাষ হয়। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঠিক আছে, ধান উৎপাদনে, গম উৎপাদনে বলো, আখ উৎপাদনে উত্তরপ্রদেশকে ধরো চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশ। পাঞ্জাব, হরিয়ানায় এত পরিমাণে ধান হয়, গম হয় এত পরিমাণে। তো এই অঞ্চলটা কিসের জন্য হচ্ছে এত পরিমাণে? কারণ হচ্ছে ওই একটাই, নদী তীরবর্তী অঞ্চল। তোমরা ইতিহাসেও দেখেছো যে নদী তীরবর্তী অঞ্চলে মানুষের বসতি কিভাবে হয়েছে, যে তারা সবসময় এসে পড়ে, বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করেছে। আর্যরা এসে ভারতে প্রথমে এই সপ্ত সিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করেছিল। কারণ হচ্ছে ওটাই, নদীর জলটা ঠিকঠাক পাওয়া যাবে এবং সেখানে এগ্রিকালচার হবে, পশুপালন হবে, সবকিছু হবে। এবং উত্তর ভারতে বিভিন্ন মহাজনপদ তোমরা দেখেছো যে বেশিরভাগ মহাজনপদ এদিকে ছিল। সাউথ ইন্ডিয়ায় কোনো মহাজনপদ ছিল না। 16 যে মহাজনপদের কথা আমরা জানি, বিকজ অফ অ্যালুভিয়াল সয়েল, সব হচ্ছে মাটির জন্য। তো এখানে হচ্ছে প্লেন এরিয়া, তারপরে এখানে ডেজার্ট এরিয়া আছে, এবং এই দিকটা পুরোটাই হচ্ছে তোমার প্লেটু রিজিয়ন, বা এটা হচ্ছে দক্ষিণ ভারতের পেনিনসুলা প্লেটু। পেনিনসুলার বাংলা কি? উপদ্বীপীয় অঞ্চল। উপদ্বীপীয় মানে কি? যে অঞ্চলটা যে অঞ্চলটা 3 দিক দিয়ে জল থাকবে, যেমন ভারতের এদিকটা কি আছে, বে অফ বেঙ্গল আছে, এদিকে আরাবিয়ান সি, এদিকে ইন্ডিয়ান ওশান, সেই জন্য এটাকে উপদ্বীপীয় অঞ্চল বলা হয়। এবং এই অঞ্চলটা যে কোস্ট লাইন শেয়ার হচ্ছে, এটা হচ্ছে কোস্টাল এরিয়া। এবং কোস্টাল এরিয়ার পাশে পাশে দুটো পাহাড় আছে খুব বড় বড় এরকম টানা, যেটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা, এদিকে রয়েছে পূর্ব ঘাট পর্বতমালা। এছাড়াও এখানে অনেকগুলো হিল আছে এরকম ভাবে, পালনি হিলস, এরকম করে অনেকগুলো হিলস আছে। এখানে যেমন আনাইমালাই হিলস আছে, তারপরে এখানে মিটিং পয়েন্ট ধরা হয় নীলগিরি পাহাড়। নীলগিরিকে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালার মিটিং পয়েন্ট ধরা হয়। নীলগিরি হচ্ছে একটা ব্লু মাউন্টেন, নীলগিরি সর্বশৃঙ্গ হচ্ছে দোদাবেতা, এবং এদিকে রয়েছে পশ্চিমঘাট, এদিকে পূর্বঘাট। পশ্চিমঘাটের পর্বতশৃঙ্গ ওই আনাইমুদিকে ধরা হয়, আনাইমালা পর্বতশৃঙ্গের অন্তর্ভুক্ত। তো টোটাল আমরা বেসিক যে জিনিসগুলো সেগুলো একটু দেখলাম। এরপর এরিয়া ওয়াইজ যদি দেখো, আমাদের ভারতের সব থেকে লার্জেস্ট স্টেট কোনটা বলতো? রাজস্থান সব থেকে লার্জেস্ট। এরিয়া ওয়াইজ লার্জেস্ট স্টেট হচ্ছে রাজস্থান। তারপর রাজস্থানের পর কি হবে? রাজস্থানের পর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ক্যাপিটাল কোথায়? ভোপাল। মধ্যপ্রদেশের পর হবে কোন রাজ্যটা বলতো? মহারাষ্ট্র। আচ্ছা, মহারাষ্ট্রের ক্যাপিটাল কোথায়? মুম্বাই। এখানে পশ্চিমঘাট পর্বতমালার একদিকে মুম্বাই আছে, আর এইদিকে রয়েছে পুনে। একদিকে বৃষ্টি হয় প্রচুর, একদিকে বৃষ্টি হয় না। পুনে হচ্ছে একটি বৃষ্টির ছায়া অঞ্চল। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? যে অঞ্চলে বৃষ্টি হয় না। অনুবাদ ঢাল আর প্রতিবাদ ঢাল, একটা ঢালে বৃষ্টি হয়, একটা ঢালে বৃষ্টি হয় না। তোমরা পরিচলন বৃষ্টিপাত পড়েছো, শৈলক্ষেপ বৃষ্টিপাত পড়েছো ক্লাস 10 লেভেলে দেখেছো। তো মুম্বাই এবং পুনে এরকম ভাবে অবস্থিত। মহারাষ্ট্র, এটা হচ্ছে প্লেটু রিজিয়ন, এবং মহারাষ্ট্র প্লেটু রিজিয়নটাকে কি বলা হয়? ডেকান প্লেটু রিজিয়ন। আমরা যদি প্লেটু রিজিয়নটাকে ভাগ করি, তাহলে এরকম ভাগ হয়, একদিকটা হচ্ছে মালব প্লেটু বা মালওয়া মালভূমি, আরেক দিকটা হচ্ছে ছোট নাগপুর প্লেটু, আর নিচ দিকটা হচ্ছে ডেকান প্লেটু। এরকম ভাবে ভাগ হয়। নিচ দিকটা কি? ডেকান প্লেটু। এখানে ডেকান ট্র্যাপ দেখা যায়। আমরা জানি ডেকান ট্র্যাপ মানে কি, এদিকটার ঢালটা মনে রাখবে, এদিকে ঢালটা এদিকে, বেশিরভাগ রিভার সব বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। কারণ হচ্ছে সবগুলাই হচ্ছে কি, সবগুলাই হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার, ইস্ট। এদিকটা পূর্ব, পূর্ব বাহিনী নদী। কিন্তু পশ্চিম বাহিনী নদী আমরা দেখেছি অনলি দুটো নদী, একটা হচ্ছে নর্মদা এবং তাপি। এছাড়াও মাহি, সবরমতী আছে। এই মাহি, সবরমতী তোমার এখানটাতে এসে পড়ছে,
এখানে গালফ অফ কাচ, এই গালফ অফ খাম্বাত, খাম্বাত উপসাগর বা কাম্বে উপসাগরে এসে মাহি, সবরমতী, নর্মদা, তাপি চারটা রিভার একসাথে এস্টুয়ারি তৈরি করেছে এবং এখানে পতিত হয়েছে, যেটা হচ্ছে এই কাম্বে উপসাগর বা খাম্বাত উপসাগরে। মাহি, সবরমতী ছাড়াও নর্মদা এবং তাপি। নর্মদা হচ্ছে খুব বিখ্যাত একটা নদী, যেটা কোথা থেকে তৈরি হয়েছে বলতো? অমরকন্টক। অমরকন্টক হচ্ছে কোন পাহাড়ের? মহাকাল যে পাহাড় আছে, সেই মহাকাল পর্বতের সর্বোচ্চ একটা শৃঙ্গ, সর্বোচ্চ বলা যাবে না, মহাকাল পর্বতের শৃঙ্গ যেটার নাম হচ্ছে অমরকন্টক। একদিকে নর্মদা তৈরি হচ্ছে, অমরকন্টকের আরেক দিকে তৈরি হচ্ছে সোন, দুটো নদী তৈরি হচ্ছে, আর এদিকে হচ্ছে নর্মদা। বলা হয় নর্মদা নদী ভারতকে দুটো ভাগে ভাগ করছে, নর্মদা ভ্যালি। বলতো নর্মদা রিভারের উপর একটা ড্যাম, একটা প্রজেক্ট, প্রকল্প বা রিজার্ভার, কিছু নাম বলতে পারবে তোমরা? ওই যে স্ট্যাচুটা পেয়েছো কোথায়? সর্দার সরোবর ড্যাম। একটা ওয়াটারফল আছে মনে রাখবে নর্মদা রিভারের উপর, এটা হচ্ছে ধোঁয়াধর ওয়াটারফল। ধোঁয়াধর ওয়াটারফল, ধোঁয়াধর ওয়াটারফল। এখন বেসিক ফ্যাক্টস বলছি তো সেই জন্য মিক্সড করে বলছি, এরপর আমরা টপিক ওয়াইজ জিওগ্রাফি আরো আলাদা করে আজকে পড়বো, একটু পরে পড়ছি। সর্দার সরোবর ড্যাম, এই সর্দার সরোবর ড্যামটা এটা গুজরাটে আছে। এই সর্দার সরোবর ড্যামের উপর সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচুটা আছে, আমাদের ওয়ার্ল্ড এর হাইয়েস্ট স্ট্যাচু। কি নাম? স্ট্যাচু অফ ইউনিটি। এই স্ট্যাচু অফ ইউনিটি 182 মিটার। কত মিটার? 182। হাইটটা হচ্ছে 182। এটাই হচ্ছে সর্দার সরোবর ড্যাম। সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার বলা হতো। সর্দার উপাধিটা তিনি কখন পেয়েছিলেন কে বলবে? সর্দার উপাধিটা পেয়েছিল, একটা সত্যাগ্রহ তিনি করেছিলেন যার নাম হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ, 1928 সাল। 1928 সালে বুঝতেই পারছো সেই সময় সাইমন কমিশন ভারতে এসেছিল। আমি একটু বলছি রিলেট করে, যদি কারো জানা আছে তাহলে রিলেট করতে পারবে। সাইমন কমিশন ভারতে এসেছিল, সাইমন গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছিল, কালো পতাকা দেখানো হচ্ছিল। সেই সময় লালা লাজপত রায়ের লাঠি চার্জে মৃত্যু হয়েছিল। লালা লাজপত রায় ছিলেন একজন চরমপন্থী নেতা জাতীয় কংগ্রেসের। দুটো ভাগ ছিল, চরমপন্থী, নরমপন্থী। জাতীয় কংগ্রেসের একজন বিখ্যাত চরমপন্থী নেতা ছিল লালা লাজপত রায়। লালা লাজপত রায়ের লেখা বিখ্যাত বই কি নাম? আনহ্যাপি ইন্ডিয়া। আনহ্যাপি ইন্ডিয়া বইটির নাম। এবং সেখানে লালা রায় মারা যায়। 1928 সালে একটা সত্যাগ্রহ হয়েছিল যার নাম ছিল বারদৌলি সত্যাগ্রহ। বিভিন্ন জায়গায় যে কৃষকরা ছিল, কৃষকরা এই ট্যাক্স কালেকশনের উপর বিদ্রোহ করেছিল, বিভিন্ন বিদ্রোহ, তার মধ্যে একটা ছিল বারদৌলি সত্যাগ্রহ। তোমরা জানো চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজি করেছিল। গান্ধীজি 1917 সালে যে প্রথম সত্যাগ্রহ, সেটা হচ্ছে চম্পারণ ডিস্ট্রিক্টে বিহারে একটি সত্যাগ্রহ করেছিল নীল চাষের বিরুদ্ধে। ওখানে একজন কৃষক ছিল রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লা হচ্ছে তোমার বিহারের চম্পারণ ডিস্ট্রিক্টে একজন কৃষক, গান্ধীজির সাথে পার্সোনালি দেখা করে 1916 সালে গান্ধীজির সাথে দেখা করেছিল এবং তিনি এই ব্যাপারটা নিয়ে বলেছিল, এবং গান্ধীজি 1917 সালে লখনৌ সেশনে দেখা করেছিল এবং তারপর 1917 সালে সত্যাগ্রহটা করেছিল গান্ধীজি। তো কৃষক শ্রমিক তোমরা জানো যে খুব সাফার করেছিল সব দিনই। তো এখানে সর্দার সরোবর বাঁধ, এটাকে বলছিলাম সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, সর্দার বল্লভভাই প্যাটেল। এখানে সর্দার সরোবর একটা ড্যাম আছে। ধোঁয়াধর জলপ্রপাত, ধোঁয়াধর ওয়াটারফল, সেটাও নর্মদা রিভারের উপর। এবং নর্মদা, তাপি মনে রাখবে এই দুটি পশ্চিম বাহিনী নদী। তাপি নদীর উপর একটি বিখ্যাত শহর আছে যার নাম কি? আগের ক্লাসে বলছিল সুরাট। সুরাটকে কি বলা হয় ভারতের? ডায়মন্ড সিটি। ভেরি গুড, ডায়মন্ড সিটি। আচ্ছা, ভারতের একটি মাত্র ডায়মন্ড মাইন আছে, কোথায় আছে জানো? ডায়মন্ড খনি। ডায়মন্ড খনি আছে তোমার পান্না, PANNA, পান্না। পান্না ডায়মন্ড মাইন, পান্না ডায়মন্ড মাইন খনি, যেটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশ। পান্না একটা ন্যাশনাল পার্কও আছে, এটাও মধ্যপ্রদেশ, পান্না ন্যাশনাল পার্ক।
পান্না ডায়মন্ড মাইন, একমাত্র ভারতের ডায়মন্ড এখানে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এরিয়া ওয়াইজ স্টেট বলছিলাম রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর হবে তোমার অন্ধ্রপ্রদেশ। চারটা প্রথম রাজ্য বললাম, অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কবে গঠিত হয়েছিল? হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আমি বলছি না কিছু, বলো। 1956 সালের কত ডেটটা বলো তো? 1 নভেম্বর। অ্যাকচুয়ালি 1953 সালে মনে রাখবে, 1953 সালে একটা স্টেট অর্গানাইজেশন কমিটি বানিয়েছিল, স্টেট রিঅর্গানাইজেশন কমিটি। এটা লিখে রাখবে, স্টেট রিঅর্গানাইজেশন, রাজ্য পুনর্গঠন আইন একটা পাস হয়েছিল। রাজ্য পুনর্গঠন আইন বা কমিশন একটা হয়েছিল 1953 সালে। এই 1953 সালে যে রাজ্য পুনর্গঠন আইন বা কমিশন তৈরি হলো, যেখানে ভারতের কতগুলো রাজ্য ছিল? ভারতের 14টি রাজ্য ছিল প্রথমে, আর 6টি ইউনিয়ন টেরিটরি ছিল। প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হলো 1956 সালে, অন্ধ্রপ্রদেশ। কোয়েশ্চেন আছে যে ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য কোনটি? হুম, বলো তো। দেখো, অন্ধ্রপ্রদেশে অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতে, এখানে দক্ষিণ ভারতের 2-3টে কোয়েশ্চেন আছে। হ্যাঁ, বলছি, দক্ষিণ ভারতে এই ধরনের 2-3টে কোয়েশ্চেন আছে যে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? লিখে রাখো, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। এটা আছে কোয়েশ্চেনে, নামটা একটু খুব কঠিন নাম। বাংলাতে লিখবে না ইংরেজিতে লিখবে, দুটোই কঠিন আছে। বিরসা লিঙ্গম, বিরসা লিঙ্গম। ও যেটা বললো ওটা রিলেটেড, আমি দুটো কোয়েশ্চেন বললাম। পান্টুলু, বিরসা লিঙ্গম পান্টুলু। কুন্দ কুমারী, কুন্দুকুরি, প্রথমে আরেকটা টাইটেল আছে কুন্দকুরি নাম, কুন্দকুরি, কুন্দকুরি, কুন্দকুরি বিরসা লিঙ্গম পান্টুলু, PANTULU, কুন্দকুরি বিরসা লিঙ্গম পান্টুলু। আর বেঙ্গলের যদি বলা হয় তাহলে আমরা তো জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য। হ্যালো। হ্যাঁ, ফোন করা হয়নি তো। না, খবর তো পাচ্ছি না, আমি তো বলছিলাম আরো একটা দেখছি, আমি পেলে জানাবো তোমাকে। হুম। না না, খোঁজ নিয়েছি, ওদের পরীক্ষা চলছে, এবারে বলছে বলে বললো, দেখছি ঘরে কথা বলা বলছি 2-3 বার করেছি। ঠিক আছে, আমি একটু ক্লাসে আসছি, তোমাকে বলবো। দেখো, এই যে তেলেঙ্গানা রাজ্যটা তৈরি হয়েছিল, তেলেঙ্গানার রাজ্যটা তৈরি হওয়ার পিছনে তখনকার যে সিএম ছিল, তখন চন্দ্রশেখর রাও নামে একজন সিএম ছিল ওদের।
সে কিন্তু ওটার জন্য মেন রেসপন্সিবল লিডারশিপ করেছিল। তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা রাজ্যটা লিখে রাখতে পারো, যেটা কে চন্দ্রশেখর রাও মেল লিডার ছিল। তেলেঙ্গানার রাজ্যটা তৈরি হওয়ার পিছনের যে মেল লিডার চন্দ্রশেখর রাও, চন্দ্রশেখর রাও এরকম নাম হয় তা মনে থাকে। তেলেঙ্গানা রাজ্যটি তৈরি হওয়ার পিছনে মেন যে লিডার, হ্যালো, হ্যাঁ কোথায়? ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এরপর লেখো অন্ধ্রপ্রদেশ রাজ্যটি তৈরি হওয়ার পিছনে যার মেন কৃতিত্ব রয়েছে। অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ রাজ্যটা কোশ্চেনটা পড়ে পড়ে করবে। অন্ধ্রপ্রদেশ রাজ্যটা ভাষার ভিত্তিতে যদি থাকে কোশ্চেনটার সাথে, তাহলে হবে 1956। এটা বিরাট কনফিউশন কোশ্চেন। এরপর যদি যদি শুধু থাকে যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভারত সরকার কবে তৈরি করেছিল, তাহলে হবে 1953 ওই রিঅর্গানাইজেশন অফ স্টেটের সাথে। ঘটনাটা কি হয়েছিল আগে শুনে রাখো। 1953 সালে যখন অন্ধ্রপ্রদেশ তৈরি করলো, তখন ওখানকার যারা পিপল ছিল, তেলেগু স্পিকিং পিপল, তেলেগু ভাষায় এরা প্রথম থেকেই ঝামেলাটা ছিল যে ওরা চেয়েছিল ভারতের সাথে থাকবো না। ভারতের সাথে থাকবো না এরা প্রথম থেকে চেয়েছিল। কাশ্মীর চেয়েছিল যেমন, অন্ধ্রপ্রদেশও সেরকম চেয়েছিল যে ভারত থেকে আমরা আলাদা হয়ে যাবো, সবাইটি আমাদের থাকবে, আলাদা সার্বভৌমত্ব থাকবে। তো অন্ধ্রপ্রদেশ যখন তৈরি করলো ভারত সরকার, তখন ওরা বলল যে আমাদের যে সোসাইটি আছে, যে তেলেগু স্পিকিং এরিয়াজ রয়েছে, সেটা অন্ধ্রপ্রদেশের মধ্যে পুরোটাই ইনক্লুডিং করতে হবে। কিছুটা পোর্শন যেমন ধরো তামিলনাড়ুর দিকে ছিল, সে পুরোটাই তেলেগু স্পিকিং পিপলদেরকে নিয়ে যে অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষার ভিত্তিতে তৈরি করা হলো, আলাদাভাবে একটা তকমা দেওয়া হলো যে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হলো অন্ধ্রপ্রদেশ, সেটা হচ্ছে 1956। কিন্তু যদি নর্মালি বলে ভারত সরকার কবে তৈরি হয়েছিল, বইয়ে দেখবে দেওয়া থাকে, সবসময় বুঝতে পারে না সবাই যে 53 হবে নাকি 56 হবে, এটা কনফিউশন হয়। 56 হবে তখনই যখনই বলবে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কবে তৈরি হয়েছিল, এটা হচ্ছে 1956। তাহলে নামটা লিখে রাখবে 40 সিরামুলু। এটা খুব কম আসে পরীক্ষাতে, তাও লিখে দিচ্ছি, SRMU। ইমমর্টাল মার্টায়ার বলা হয় ওকে। ইমমর্টাল মার্টার মানে শহীদ, যে শহীদ ইমমর্টাল। 40 সিরামালু, সিরামুলু বটে, সি আরেকটা আর একটু এখানে চেঞ্জ করে দাও, সিরামুলু, SREERA, সিরামুলু, ঠিক আছে। এটা মেল লিডার বিহাইন্ড দ্য ফরমেশন অফ অন্ধ্রপ্রদেশ স্টেট, 40 সিরামুলু। এরপর বলতো, এই যে আমরা ইন্ডিয়ার বেসিক ফ্যাক্টস ডিসকাস করছি, এখানে রিলেটেড কয়েকটা কোশ্চেন। আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় কি হবে, এরপর কোন স্টেটের সাথে কোন স্টেটের বর্ডার আছে, ইন্টারন্যাশনাল কোর সাথে কত বর্ডার আছে, টোটাল যে 15,106 বললাম, এই 15,106টা কার সাথে কতটা তোমার ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করছে, যেমন বাংলাদেশের সাথে কত শেয়ার করছে। কোশ্চেন আছে যে বাংলাদেশের সাথে কত শেয়ার করছে, 4,096 কিলোমিটার। বাংলাদেশের সাথে কোন কোন স্টেট বর্ডার শেয়ার করছে, এগুলো কিন্তু লিখতে হবে। হ্যাঁ, মিজোরাম,
এগুলো। তাহলে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, মেঘালয় আর একটা মিজোরাম, এই 5টা স্টেট বর্ডার শেয়ার করছে। তাহলে এইগুলো আমি পাঠিয়ে দেবো, একটু ভালো করে লিখে নেবে, ঠিক আছে। নেপালের সাথে কার বর্ডার শেয়ার করছে? নেপালের সাথে বলো তো? সিকিম হবে, ভুটান হবে, উত্তরাখণ্ড, ইউপি হবে, বিহার হবে, ইউপি, বিহার, ভুটান। ত্রিপুরার সাথে কি করে শেয়ার হবে? সিকিম। ভুটানের সাথে শেয়ার করছে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, এগুলো আমি পাঠিয়ে দেবো, দেখবে লেখা আছে সব, সেগুলো একটু ভালো করে লিখবে। এরপর স্টেট রিঅর্গানাইজেশন যে কমিটি তৈরি হলো, স্টেট রিঅর্গানাইজেশন বা রাজ্য পুনর্গঠন কমিটি, প্রত্যেকটা রাজ্য তৈরি হলো। এরপর পরে পরে কখন কোন রাজ্য তৈরি হয়েছে সেগুলো একটু মাথায় রাখতে হবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শেষের দিকে যেগুলো অ্যাড হয়েছে সেগুলো অ্যাড করতে, মানে সেগুলো মনে রাখতে হবে। যেমন ধরো তোমার গোয়া স্টেটটা তৈরি হয়েছে 1987 সালে, এরকম কিছু স্টেট শেষের দিকে। 2000 সালে 3টা স্টেট তৈরি হয়েছে, একটা হচ্ছে 1 নভেম্বর, একটা 9 নভেম্বর, আর একটা হচ্ছে 15 নভেম্বর 2002 সাল। তাহলে 2000 সালে 3টে স্টেট তৈরি হয়েছে। এরকম ভাবে কিন্তু সব জিনিসগুলোর ফরমেশন গুলো মোটামুটি লিখে রাখতে হবে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের প্রত্যেকটা স্টেটে একটা ইউনিয়ন, তোমার বিধানসভা আছে, একটা বিধানসভা পরিষদ আছে। বিধানসভা মানে কি লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমাদের যে রিসেন্ট ভোট হলো সেটা কি বিধানসভার ভোট হলো। আচ্ছা, কতগুলো সিট আছে বিধানসভার পশ্চিমবঙ্গে? 294। লোকসভার 42টি আছে সিট, লোকসভার 42টি। আচ্ছা, বিধানসভা আর একটা আছে বিধানসভা পরিষদ, লেজিসলেটিভ কাউন্সিল আর একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। 6টা স্টেট, অনলি 6 স্টেট, সেই 6টা স্টেটে ওগুলো আরো ডিটেলসে লিখতে হবে, ঠিক আছে। জায়গা রাখবে, ফাঁকা রাখবে, লিখতে হবে। বিধানসভা পরিষদ কটা স্টেটে আছে? 6টা স্টেটে আছে। কোন কোন স্টেটে আছে? অন্ধ্রপ্রদেশে আছে, বিহারে আছে, তেলেঙ্গানাতে আছে, এরকম করে তোমার মহারাষ্ট্র আছে, উত্তরপ্রদেশ আছে, কর্ণাটক আছে, এরকম করে 6টা স্টেটে আছে। এগুলো প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দেবো, সে পয়েন্ট গুলো লিখবে সব ভালো করে। আমার হ্যান্ড রিটেন নোটস আছে, এগুলো সবগুলো লিখে নেবে। 6টা স্টেটে আছে, উত্তরপ্রদেশ, বিহার, তারপর কর্ণাটক, তেলেঙ্গানা, আর কি বললাম, উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটক, আর যাই হোক অন্ধ্রপ্রদেশ আর বিহার, এইগুলো। আচ্ছা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, এটা একটা এজেন্সি তৈরি করা হয়েছিল তোমার আমাদের অরুণাচল প্রদেশ যে স্টেটটা ছিল, এই অরুণাচল প্রদেশ স্টেটটার একটা নাম ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, NEFA। এটার আগে অরুণাচল প্রদেশ নাম ছিল না। এটা ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছিল। মানে অ্যাকচুয়ালি নর্থ ইস্টের ওটা হচ্ছে একটা, মানে ওই নর্থ ইস্টের দিক থেকে ঢোকার জায়গা। মানে ওই দিক থেকে দেখবে তোমার চায়নার সাথে একটা বর্ডার আছে অরুণাচল প্রদেশের। চায়নার সাথে ইন্ডিয়ার বর্ডারে কি নাম বলতো? কি কি বর্ডার আছে? LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আচ্ছা, তো ওখানে অরুণাচল প্রদেশে আমরা দেখেছি যে ব্রহ্মপুত্র রিভার ভারতে ঢুকছে। ব্রহ্মপুত্র রিভার, অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কোথায়? ইটানগর। অরুণাচল প্রদেশ কবে একটি ফুল ফ্লেজ স্টেট হয়েছিল? 1987 সাল। 1987 সালে অরুণাচল প্রদেশ একটি ফুল ফ্লেজ স্টেট হিসাবে পরিগণিত হয়। তার আগে কিন্তু ওটা ছিল না। ওটা ব্রিটিশ গভর্নমেন্ট থেকে, ওটার নাম ছিল NEFA, একটা ইউনিয়ন টেরিটরি হয়েছিল। এবং 1987 সাল থেকে এটি একটি ফুল ফ্লেজ, মানে একটি পূর্ণ রাজ্য হিসাবে তকমা পায়। আচ্ছা, ভারতের কতগুলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে? ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 22টি আছে। আচ্ছা, বলো তো কোন পার্টে আছে? আর্টিকেল, এই কনস্টিটিউশনের কোন পার্টে ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে?
না, সে শিডিউলটা বলো, সরি ভুল বললাম। কোন শিডিউলে আছে, কোশ্চেনটা ভুল হলো। শিডিউলে আছে, 8 শিডিউলে আছে। 8 শিডিউল। 8টাই শিডিউল ছিল ভারত যখন কনস্টিটিউশন তৈরি করে। ঠিক আছে। আচ্ছা, এই যে কোস্ট লাইন শেয়ার হচ্ছে, সব থেকে কোস্ট লাইন শেয়ার করছে বেশি কোন রাজ্য? উপকূল রেখা শেয়ার করছে ভারতের কোন রাজ্য সব থেকে বেশি? উপকূল রেখা শেয়ার করছে ভারতের কোন রাজ্য? এটা হবে গুজরাট। গুজরাটের পরে কোন রাজ্য হবে? অন্ধ্রপ্রদেশ হবে। গুজরাটের পরে অন্ধ্রপ্রদেশ। গুজরাটের এখানে কি কি কোস্ট আছে? গুজরাট কোস্ট, তারপরে কি আছে এখানে? কোঙ্কন কোস্ট আছে। তারপরে এখানে নতুন কিছু কোস্ট বানানো হয়েছে, যেমন ধরো তোমার জওহরলাল নেহেরু কোস্ট, যেটা পোর্ট, একটা নতুন পোর্ট বানানো হয়েছে। এই যে মুম্বাই পোর্ট ধরো এখানে আছে, মুম্বাই একটা পোর্ট বানানো হয়, সব থেকে বড় পোর্ট হচ্ছে মুম্বাই পোর্ট। মানে মুম্বাই পোর্টকে ভারতের প্রবেশদ্বার বলা হয়, মুম্বাই বন্দরকে। কারণ এদিকে জলপথে সমস্ত কিছু মুম্বাই দিয়ে ঢুকতো, আগে জলপথে ব্যবসা বাণিজ্য হতো। মুম্বাই পোর্টের মানে ভিড়টা কমানোর জন্য ওই জওহরলাল নেহেরু পোর্ট। তোমার ওটা ইয়ে ওই গুজরাটে স্পেশাল ইকোনমিক জোন যে কয়েকটা বানানো হয়েছে, স্পেশাল ইকোনমিক জোন। আচ্ছা, আমাদের ভারতের যদি বলা হয়, ভারতের গভর্নমেন্ট কি ধরনের, গভর্নমেন্টের টাইপ? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আচ্ছা, আমাদের লিগ্যাল সিস্টেমে তিনটে ব্রাঞ্চ আছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর একটা জুডিশিয়ারি। এক্সিকিউটিভ ব্রাঞ্চ বলতে যেটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে হেড, পিএম হচ্ছে হেড অফ দ্য গভর্নমেন্ট কাউন্সিল অফ মিনিস্টার্স, মানে পিএম হচ্ছে আমাদের, প্রাইম মিনিস্টার হচ্ছে এক্সিকিউটিভ হেড, নমিনেটিভ হেড হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার আমাদের দেশের। আচ্ছা, সব থেকে ছোট স্টেট, স্মলেস্ট স্টেট বাই পপুলেশন বলো তো? সিকিম। আর যদি বলা হয় সেকেন্ড স্মলেস্ট, সেকেন্ড স্মলেস্ট বাই এরিয়া যদি বলা হয়, এটাও সিকিম। এরিয়া ওয়াইজ সব থেকে ছোট রাজ্য কোনটি? গোয়া। তারপর কোনটা? সিকিমে হবে। আচ্ছা, গ্রিনিচের থেকে এই যে মির্জাপুর আমরা যেটা বলছিলাম, মির্জাপুর যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরা হচ্ছে 82°30' ইস্ট, এটা গ্রিনিচের থেকে আমাদের যে স্ট্যান্ডার্ড টাইম কত মিনিট এগিয়ে বা পিছিয়ে আছে বলো? একটা একটা দ্রাঘিমাংশতে 4 ডিগ্রি বা 4 ডিগ্রি সময় পার্থক্য হয়, 4 মিনিট। তাহলে তোমার এখানে হবে, এটা হচ্ছে লিখে রাখ, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। 5 ঘন্টা 30 মিনিট, এটা লিখে রাখবে। 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। স্ট্যান্ডার্ড ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ভারতের প্রমাণ সময় গ্রিনিচের থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। আচ্ছা, আমাদের যে ইন্দিরা পয়েন্ট রয়েছে ওটা কোথায় রয়েছে? ইন্দিরা পয়েন্ট, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। খুঁজো খুঁজো খুঁজো, কোথায় আছে? আন্দামান নিকোবরে আছে। আচ্ছা, নিকোবরে আছে তাই তো?
নিকোবরের কোন পার্টটাতে আছে? এটা আন্দামান, এটা ধরো নিকোবর। এটা হচ্ছে গ্রেট নিকোবর, নিচে আছে। এই গ্রেট নিকোবরের পার্ট হচ্ছে এইখানে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের মান কত? 6 ডিগ্রি, 6 ডিগ্রি 4 মিনিট। আর এটা 8 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখানে মাঝে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি। এখানে রয়েছে কার নিকোবর আর লিটিল আন্দামান। তাহলে যদি আরো ডিটেলসে কোশ্চেন আসে যে কার নিকোবর আর লিটিল আন্দামানের মধ্যে, এই লিটিল আন্দামান, হ্যাঁ ওটা তো হবেই, লিটিল আন্দামান আর কার নিকোবর। যদি কমন কোশ্চেন হয় তাহলে আন্দামান নিকোবরে, ওটা সবাই জানে। কিন্তু আরো ডিটেলসে যদি অপশন দেয় তাহলে লিটিল আন্দামান আর কার নিকোবর, লিটিল আন্দামান আর কার নিকোবর। আচ্ছা, এখানে আমাদের একটা অ্যাক্টিভ ভলকেনো আছে, কি নাম? ব্যারেন আইল্যান্ড, এটা একমাত্র অ্যাক্টিভ ভলকেনো। আচ্ছা, আন্দামান নিকোবরের হাইয়েস্ট পিক, উচ্চতম শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। এখানে আন্দামান নিকোবরের ক্যাপিটাল কোথায়? হ্যাঁ, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, কি নাম? বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে একটা ভলক্যানিক আরো আইল্যান্ড আছে ব্যারেন আইল্যান্ড ছাড়াও, যেটা হচ্ছে নারকন্ডাম আইল্যান্ড, নারকন্ডাম আইল্যান্ড, নর্থ ইস্টার্ন পার্ট অফ নর্থ আন্দামান। এখানেও একটা ভলক্যানিক আইল্যান্ড আছে, তার নাম হচ্ছে নারকন্ডাম। আচ্ছা, এখান থেকে আর কোশ্চেন বলছি, ধরো। আচ্ছা, আমাদের যে 8টা, হ্যাঁ, ওদের ভাষা অ্যাকচুয়ালি, ওখানে একটা জনজাতি দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে জারোয়া। তোমরা জানো যে জনজাতিটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, ভাষাটা ওদের কি হয় ইউজ, তো দেখতে হবে। হ্যাঁ, বাংলাও আছে। আচ্ছা, মিজোরামের প্রধান ভাষা কি বলতো? দেখো, মিজোরামের দুটো ভাষা, একটা ইংলিশ আছে মেন ভাষা, এছাড়া একটা মিজো ল্যাঙ্গুয়েজ আছে ওদের, মিজো। আচ্ছা, কেরালার ভাষা যেটা আছে, কেরালা মালায়ালাম, লাক্ষাদ্বীপ এগুলোই চলে, এই আন্দামান নিকোবরে একটা স্পেশাল কোনো ল্যাঙ্গুয়েজ নেই সেরকম ভাবে। বাংলাটাই বেশি কথা বলে মানুষ, বাঙালিগুলো সব জায়গায় গিয়ে বাংলা করে দিয়েছে, ঠিক আছে, অন্য কিছু নয়। তাছাড়া এরা এত কিছু জানতো না। যেমন নিকোবরের নিকোবরিজ একটা ভাষা হবে, নিকোবরিজ। ওখানে নিকোবরিজ একটা জাতিও আছে, আন্দামানিজ, নিকোবরিজ, জারওয়াট একটা স্পেশাল জনজাতি। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের যে পন্ডিচেরি বা পুডুচেরি একটা ইউনিয়ন টেরিটরি আছে, এবং দিল্লি, এই দুটো ইউনিয়ন টেরিটরি কি আছে, একটি এদের মুখ্যমন্ত্রী থাকে। দিল্লি বা পুডুচেরি বা পন্ডিচেরি এর মুখ্যমন্ত্রী বা এই বিধানসভা আছে। তো এটি বলেছিলাম আমি আগের ক্লাসে বলছিলাম। তো পুডুচেরি 4টা পার্ট আছে, কি নাম? 4টা পার্ট আছে। বলো। ইয়ান, মাহে, মাহেটা কেরালাতে আছে, পুডুচেরি মেন, আরেকটা হচ্ছে করাইকাল। করাইকাল বাংলাতে লিখতে পারো করাইকল। করাইকল পুডুচেরি একটা মেন পার্ট। মাহে, ময়াকার হয় একার মাহে, আরেকটা হচ্ছে ইয়ানাম। মাহেটা হচ্ছে কেরালা, ঠিক আছে, মাহেটা হচ্ছে কেরালা। ইয়ানামটা লিখে রাখবে, ইয়ানামটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, ইয়ানামটা অন্ধ্রপ্রদেশ। পুডুচেরি মেন, পুডুচেরি মেনটা হচ্ছে তোমার তামিলনাড়ু, আরেকটা এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে তামিলনাড়ু, আর করাইকেলটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ।
তাহলে এদিকে রয়েছে মাহে, এটা হচ্ছে পুডুচেরি মেন, করাইকাল আর ইয়ানাম, এরকম ভাবে চারটা পার্ট পুডুচেরি বা পন্ডিচেরি। এটা আগে ফ্রেঞ্চদের টেরিটরি ছিল, এই অঞ্চলটা ফ্রেঞ্চরা দখল করেছিল। আমরা জানি যে ইংল্যান্ড ফ্রেঞ্চের মধ্যে যুদ্ধ হয়েছিল অনেকবার। যখন ইংল্যান্ড ফ্রান্সে যুদ্ধ হচ্ছে, ওখানে ইংল্যান্ড আর ফ্রান্সে ভারতীয়দের, ইংরেজদের এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। এবং এখানে আমরা জানি যে ব্রিটিশরা ছিল খুব শক্তিশালী, কি কারণে? ওরা ভারতীয়দেরকে ঠকিয়ে এখান থেকে তারা জিনিসপত্র সংগ্রহ করে কিছু নিয়ে আসেন। এরা তো ব্যবসা করতে এসেছিল, কিন্তু ওরা কিছু না নিয়ে ব্যবসা করতে এসেছিল ব্রিটিশরা। বলতো ব্রিটিশরা প্রথম ভারতের কখন এসেছিল, প্রায় মোটামুটি কত সালে, কত সালে মোটামুটি এসেছিল? এই যে ফ্রেঞ্চ, পর্তুগিজ, এরা অনেক আগে এসেছিল ব্রিটিশের। পর্তুগিজ নাবিক প্রথম কে এসেছিল? 1498 সালে ভাস্কো ডা গামা প্রথম পর্তুগিজ নাবিক ভারতের গোয়ায় কালিকট বন্দরে ওখানে এসেছিল। আচ্ছা, এখানে এটা পর্তুগিজদের ঘাঁটি ছিল, এখানে ফ্রেঞ্চদের ঘাঁটি ছিল। ব্রিটিশরা প্রথম এসেছিল তোমার প্রায় 1609, 1615 এই সময়টাতে, 1600 সালে এসেছিল। তো যেটা বলছিলাম যে এটা ফ্রেঞ্চদের একটা টেরিটরি ছিল প্রত্যেকটা জায়গায়, যে ইয়ানাম, মাহে, পুডুচেরি, মেন। এরা পরবর্তী ক্ষেত্রে একটা সময়ে তোমার রিপাবলিক অফ ইন্ডিয়া এটা ট্রান্সফার হয়ে যায় তোমার স্বাধীনতার পরে 1954 সাল। তাহলে এটা পুডুচেরি যে ইউনিয়ন টেরিটরি ট্রান্সফার্ড টু ইন্ডিয়ান রিপাবলিক অফ ইন্ডিয়া ইন 1954, 1954 সালে ভারতের সরকারের এটি ট্রান্সফার হয়ে যায় ভারত সরকারের তত্ত্বাবধানে 1954 সাল। আচ্ছা, ভারতের সংবিধান কার্যকরী কবে থেকে হয়েছিল? কার্যকরী ভারতের সংবিধান চালু হয়েছিল কবে? 1950 সালের 26শে জানুয়ারি। তাহলে সেদিন থেকে ভারত হচ্ছে একটা রিপাবলিকান কান্ট্রি। রিপাবলিকান মানে কি? বাংলা কি রিপাবলিকানের সমান? রিপাবলিকের বাংলা কি? রিপাবলিক ডের বাংলা কি? রিপাবলিকান তার মানে হলো কি? প্রজাতান্ত্রিক। তাহলে ভারত একটি কি ধরনের রাজ্য? রিপাবলিকান কান্ট্রি, রিপাবলিক নেশন। আচ্ছা, রিপাবলিক নেশনে কি থাকে? একটা মোনার্ক থাকে কি? থাকে না। এখানে হচ্ছে পিপলে প্রধান। এটা হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি ইন্ডিয়া। পিপল, ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি সিস্টেমটার নাম, আর ডেমোক্রেটিক তার অ্যাডজেক্টিভ। ডেমোক্রেসি হচ্ছে নাউন আর এটা অ্যাডজেক্টিভ। ডেমোক্রেটিক মানে কি? পিপলের একটা রাইট থাকবে। পিপল হ্যাভ রাইট টু চুজ দেয়ার ওন রিপ্রেজেন্টেটিভ, তাদের প্রতিনিধিদেরকে চুজ করার এটা নিজস্ব অধিকার আছে। তো এটা কি বললাম, 1954 সালে এই পুডুচেরিটা ভারতের রিপাবলিক অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হয়। 1953 সালে রিঅর্গানাইজেশন অফ স্টেট তৈরি হলো। প্রথম ভারতের রাজ্য তৈরি হলো 14টি এবং 6টি ইউনিয়ন টেরিটরি। পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে বিভিন্ন ভাবে বিভিন্ন রাজ্য তৈরি হচ্ছে, এটাকে ভেঙে ওটাকে ভেঙে। যেমন 2000 সালে বললাম 3টে স্টেট তৈরি হচ্ছে। 1 নভেম্বর উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড কাকে ভেঙে তৈরি হচ্ছে বলো? উত্তরাখণ্ড কাকে ভেঙে তৈরি হয়েছিল? উত্তরপ্রদেশকে ভেঙে তৈরি হচ্ছে। তারপর হচ্ছে তোমার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কাকে ভেঙে হচ্ছে? বিহারকে ভেঙে হচ্ছে। আর একটা ছত্তিশগড়। ছত্তিশগড় কাকে ভেঙে হচ্ছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় হচ্ছে। ছত্তিশগড়টা হবে, সরি উল্টা হয়ে গেল। ছত্তিশগড়টা 1 নভেম্বর হবে, হ্যাঁ। ছত্তিশগড়টা 1 নভেম্বর হবে। আর এই ডেট গুলো সব উল্টা পাল্টা হয়ে যাবে, সব পাঠিয়ে দেবো, লেখা আছে। তোমরা জিওগ্রাফি ইংলিশ ভার্সন পড়লে একটা বই আছে খুব ভালো, যেটা সবাই পড়ে, পেরিয়ার পাবলিকেশন। এটা পড়তে পারো, ঠিক আছে। প্রথম চ্যাপ্টারটা পরের দিন ভালো করে পড়ে আসো, টেক্সটটা পড়ে আসো, যদি পড়া আছে তাও একবার রিভিশন করে আসো, ঠিক আছে। আর ওই ফিজিওগ্রাফিটাও বল তার সাথে। ফিজিওগ্রাফিটা মানে তোমার ধরো ফিজিওগ্রাফিক রিজিয়নস গুলো যেটা দেওয়া আছে,
প্রথমে দেখবে বেসিক ফ্যাক্টস গুলো থাকবে, ঠিক আছে, জেনারেল ইন্ট্রোডাকশন থাকে একটা, সেটা তো খুব ভালো করে পড়তেই হবে। পিডিএফ দিয়ে দেবো, তাদের বই নেই পিডিএফটা থেকে পড়বে। আর আচ্ছা বলো তো, ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? হ্যাঁ, ডানকান প্যাসেজ। হ্যাঁ, সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মাঝে। সাউথ আন্দামান আর লিটিল আন্দামান মানে ধরো এখানটা, এটা হচ্ছে সাউথ আন্দামান আর এটা হচ্ছে লিটিল আন্দামান, তার মাঝে রয়েছে ডানকান প্যাসেজ, ঠিক আছে। এখানে রয়েছে ধরো তোমার শ্রীলঙ্কার মাঝে অনেক কিছু রয়েছে, মান্নার উপসাগর আছে, গালফ অফ মান্নার যেটা, রাম সেতু, রামেশ্বরম ব্রিজ আছে, পাক স্ট্রেট, পাক বে, পক উপসাগর, পক প্রণালী, তারপর অ্যাডামস ব্রিজ আছে। তাহলে এখানে অনেক কিছু আছে। এখানে গুজরাটের, এখানে আমরা জানি যে গুজরাটের সাথে ইন্ডিয়াতে গুজরাটের এখানে যে কচ্ছ, গালফ অফ কচ্ছ বা কচ্ছের রন আছে, এই কচ্ছের রনের দুটো ভাগ আছে, একটা গ্রেট রন আর একটা লিটল রন। এখানে একটা ভারত পাকিস্তানের বর্ডার আছে যেটাকে বলা হয় শের ক্রিক লাইন, শের ক্রিক লাইন, শের ক্রিক লাইন। ওটা একটু দেখে পরে বলবো তোমাদের এটা কেউ ছিল কিনা। তো শের ক্রিক লাইন এটার নাম, যেমন আমাদের ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কি নাম? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক। সব থেকে বড় ন্যাশনাল পার্ক এরিয়া ওয়াইজ এখন, সব থেকে বৃহত্তম ন্যাশনাল পার্ক ভারতের এখন, বলো নামটা বলো। হ্যামিস ন্যাশনাল পার্ক লাদাখে আছে, হ্যামিস ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক, এটার প্রথমে নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক, ওনার যে জিম করবেট ছিলেন একজন ব্রিটিশ কলোনেল। হ্যাঁ, তো তার নাম অনুযায়ী জিম করবেট ন্যাশনাল পার্ক কোন স্টেটে আছে বলো তো, মামানি বলো কোন স্টেটে আছে, বলো। পাশে বললো শুনতে পেলেন? উত্তরাখণ্ডে আছে। উত্তরাখণ্ডের ক্যাপিটাল কোথায়? দেরাদুন। দেরাদুনে একটা রিসার্চ সেন্টার আছে, কি নাম? চলো নতুন কিছু পড়বো না, পুরোনো গুলো একটু রিভিশন করি। ফরেস্ট রিসার্চ সেন্টার। বলো তো ফরেস্ট ডে কবে সেলিব্রেট হয়? 21শে মার্চ। 22শে মার্চ জল, আগে জল না হলে আবহাওয়া কি করে? তারপর আবহাওয়া 23 তারিখ, আর 24 তারিখে টিবি হচ্ছে, আবহাওয়া খুব খারাপ, ঠান্ডা লেগে টিবি হয়ে গেল, ঠিক আছে। এরপর বলো ফরেস্ট, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ভারতের বন আইন কবে পাস হয়েছিল? 1927। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 হবে। আচ্ছা, এরপর হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ আইন কবে পাস হয়? 1972। আচ্ছা, ব্যাঘ্র প্রকল্প 72। আচ্ছা, স্টকহোম কনভেনশন কখন হয়েছিল? স্টকহোম 72। রামসার সম্মেলন কখন হয়েছিল? রামসার সম্মেলন 71 হয়েছিল, 1971 রামসার সম্মেলন হয়েছিল। রামসার সম্মেলনটা এই আইনটা কার্যকরী হয়েছিল 1975 সালে। ভারতের প্রথম রামসার সাইট কোনটি? ভারতের প্রথম রামসার সাইট বলো। চিল্কা লেক, চিল্কা যে হ্রদ আছে এটা হচ্ছে লেগুন, সব থেকে বড় নোনা জলের হ্রদ আমাদের। আচ্ছা, দীর্ঘতম নোনা জলের হ্রদ কোনটি ভারতের? ব্যাম্বনাথ গয়াল কোথায় আছে? কেরালা। আচ্ছা, কেরালার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি বললাম? মালায়ালাম। কেরালার ক্যাপিটাল কোথায়? তিরুবনন্তপুরম। আমাদের দুটো স্পেস স্টেশন আছে ভারতের, স্পেস রিসার্চ সেন্টার, কোথায় কোথায় আছে বলুন? একটা তিরুবনন্তপুরমে আছে, আরেকটা কোথায় আছে? শ্রীহরিকোটা, 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 আরেকটা তিরুবনন্তপুরম। দুটোর নাম কি জানো? হ্যাঁ, আরেকটা বিক্রম সারাভাই। আচ্ছা, ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো। ইসরোর হেডকোয়ার্টার কোথায় আছে? ব্যাঙ্গালুরুকে স্পেস সিটি বলা হয়। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, গার্ডেন সিটি, স্পেস সিটি, আইটি ক্যাপিটাল, এগুলো বেঙ্গালুরুকে বলা হয়। বেঙ্গালুরুর ক্যাপিটাল কোথায়? যে বেঙ্গালুরু কার ক্যাপিটাল? কেরালা। কর্ণাটকের ক্যাপিটাল বেঙ্গালুরু। আচ্ছা, বেঙ্গালুরু যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, নাম জানো? কেম্পেগাউদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আস্তে আস্তে সব মুখস্থ হয়ে যাবে, চিন্তা নেই। এরকম রেগুলার বেসিসে যখন কিছু আলোচনা হবে না, একই জিনিস তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। যখনই একটা টপিক পাবে সে রিলেটেড লিঙ্ক করে পড়তে হবে, সেই স্টেটের সেই জিনিস আর তুমি কি জানো, নিজেকে কোশ্চেন করতে হবে, আস্তে আস্তে সব হয়ে যাবে। আচ্ছা, দেখবে বেশিরভাগ আমাদের রিসার্চ ওই তারপর ওই স্পেস স্টেশন গুলো ওই নদী তীরবর্তী উপকূল অঞ্চলে আছে। এদিকে তিরুবনন্তপুরম আছে, ওইদিকে শ্রীহরিকোটায়। শ্রীহরিকোটাটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে আছে। ওটা একটা কারণ আছে, স্পেস মানে যে স্টেশন গুলো ওই সমুদ্র উপকূলে রাখার একটা মানে সাইন্টিফিক কারণও আছে, তার জন্য ওখানে রাখা হয়। আচ্ছা, আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের মানে মিসাইল ম্যান কাকে বলা হয়? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ডক্টর এপিজে আব্দুল কালাম। আচ্ছা, ভারতের 11th প্রেসিডেন্ট ছিলেন, তাই তো? 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওনার লেখা দুটি বই আছে, অটোবায়োগ্রাফিটার নাম বলো তো, এই ডক্টর এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার। আগের দিন একটা বইয়ের নাম বললাম, দ্য গড অফ স্মল থিং, কার লেখা? দ্য গড অফ স্মল থিংস। খাতা পাতা বাদ দাও, এমনি বলো, মনে থাকবে যেটা থাকবে, না থাকবে না থাকবে। খাতাটা সঙ্গে যাবে না পরীক্ষায়, মাথাটাই যাবে। দ্য গড অফ স্মল থিং কার লেখা? অরুন্ধতী রায়। আচ্ছা, অরুন্ধতী রায় একটা আন্দোলনের সাথে যুক্ত, পরিবেশ রিলেটেড কয়েকটা আন্দোলন বলছিলাম। চিপকো আন্দোলন, চিপকো আন্দোলন কখন হয়েছিল? চিপকো আন্দোলন কখন লিখে হয়েছিল? সুমনা বলছে সব লিখে দেবে নাকি? চিপকো আন্দোলন হয়েছিল 1973 সাল। কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশের একটা গাড়োয়াল ডিস্ট্রিক্টের মন্ডল গ্রাম। কি কেন, কি কারণ, মানে কি জন্য হয়েছিল? গাছ কাটা কেন্দ্র করে, মানে গাছ কেটে নেওয়া হচ্ছিল, ওখানকার মহিলারা গাছ জড়িয়ে ধরে বলেছিল গাছ কাটতে দেওয়া হবে না। আচ্ছা, চিপকো আন্দোলন ছাড়াও নর্মদা বাঁচাও আন্দোলন একটা হয়েছিল। চিপকো আন্দোলনের নেতা হচ্ছে তোমার সুন্দরলাল বহুগুণা আর কে, চণ্ডী প্রসাদ ভাট। আর নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল মেধা পাটেকর, বিখ্যাত। অরুন্ধতী রায়, নর্মদা নদীর জলটাকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ করা হচ্ছিল, তো সেটা করতে দেওয়া হয়নি। এছাড়াও সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল কেরালায়, একটা সাইলেন্ট উপত্যকা আছে, একটা নীরব উপত্যকা কেরালায়, সাইলেন্ট উপত্যকা। কেরালা এবং তামিলনাড়ুর জলবন্টনকে কেন্দ্র করে সেখানে একটি আন্দোলন হয়েছিল, যেটা সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এখনো কেসটা মিটমাট হয়, প্রায় 200 বছর হয়তো চলছে। আচ্ছা, পরিবেশ রিলেটেড ধরো আরেক দুটো কোশ্চেন বলছি, দেখো। আচ্ছা, তোমরা জানো প্রত্যেক বিশ্ব পরিবেশ দিবস, তাই তো? আচ্ছা, মাটি দিবস কবে? আর্থ ডে? 22শে এপ্রিল, ভেরি গুড। 22শে এপ্রিল হচ্ছে আর্থ ডে। আচ্ছা বলো, কিছুদিন আগে গেল ডক্টরস ডে, তাই তো? 1 জুলাই। আচ্ছা, ম্যালেরিয়া ডে? ওটা বলিনি, এপ্রিলে বটে, 25শে এপ্রিল। আচ্ছা, 10 ডিসেম্বর? মানব অধিকার, হিউম্যান রাইটস ডে। 4 ডিসেম্বর? 4 ডিসেম্বর হচ্ছে নেভি ডে, ঠিক বলেছে, নৌসেনা দিবস। আচ্ছা, ইতিহাস যেগুলো পড়ানো হয়েছে কয়েকটা কোশ্চেন বলি, 5-6টা কোশ্চেন, দেখি কেমন পড়েছে। আচ্ছা বলো তো, অহিংসা অসহযোগ আন্দোলন কখন হয়েছিল? আর এদের পড়ানো হয়েছে তাই জিজ্ঞেস করছি, তুমি শোনো, কোয়েশ্চেন গুলো শোনো, কোনো চাপের কিছু নেই। এরা পড়ছে কিনা সেটাও দেখতে হবে মাঝে মাঝে। হ্যাঁ, যেগুলো হয়েছে তুমি চাইলে অনলাইন ক্লাস আছে আমার, রেকর্ডেড করতে পারো। আদারওয়াইজ তুমি যেগুলো হচ্ছে সেগুলোই করো।
সময় এক্সট্রা টাইম। ইতিহাস এখন আমি আবার নতুন করে শুরু করবো মডার্নটা, ঠিক আছে? ওটা শুধু মানে গভর্নর জেনারেল ভাইস রয় করে এজ ওয়াইজ একটু বলে দিস পরপর, ঠিক আছে? বেশি কিছু হয়নি। আচ্ছা বলো, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়? 1920 হবে ওটা, হ্যাঁ। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে হয়েছিল। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন প্ল্যান কখন পাস হয়েছিল? 1947 সালের 3 জুন, যেখানে কি বলা হয়েছিল যে ভারত 15 আগস্ট স্বাধীন হবে। আচ্ছা, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ডক্টর চক্রবর্তী রাজা গোপালাচারী। আচ্ছা, ক্যাবিনেট মিশন প্ল্যান কখন ভারতে এসেছিল? 1946 সালে 16 মে। 16 মে। আচ্ছা, ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম বৈঠক কখন হয়েছিল? 9 ডিসেম্বর। শেষ বৈঠক কবে হয়েছিল কনস্টিটিউয়েন্ট? 24 জানুয়ারি 1950। 24 জানুয়ারি 1950 কি কি হয়েছিল? জাতীয় পতাকা, জাতীয় গান, জাতীয় সঙ্গীত। বলতো জাতীয় সঙ্গীত আমাদের কি? জনগণ মন। জাতীয় গান, বিদিশা বলতো জাতীয় গান? বন্দে মাতরম। কোথা থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ উপন্যাস থেকে। আচ্ছা, আমাদের জাতীয় বাণী কি আমাদের দেশে? কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ। এটা হচ্ছে সব থেকে বড় উপনিষদ। কতগুলো উপনিষদ আছে? 108টা উপনিষদ আছে। কতগুলি পুরাণ আছে আমাদের? 18টি পুরাণ আছে। বেদ, বেদ কতগুলি আছে? 4টা বেদ। সব থেকে প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ। আচ্ছা, সঙ্গীত চর্চা এইসব গুলো কোন বেদে আলোচনা হয়? সামবেদে আলোচনা হয়, ঠিক আছে। আচ্ছা, বলো মহাবিদ্রোহ কখন হয়েছিল? সিপাহি মিউটিনি। আচ্ছা, মহারানীর ঘোষণাপত্র কবে পাস হয়েছিল? মহারানীর ঘোষণাপত্র প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ফার্স্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ভারত শাসন আইন প্রথম 1858। ওই তারপরেই মহারানীর ঘোষণাপত্র প্রকাশ হলো প্রথম। মহারানী বলতে কাকে বোঝাচ্ছে? কখন মারা গেছিলেন? 1901। স্ট্যাচুটা কখন বানানো হলো? 11 না 21? 21। আচ্ছা, অসহযোগ আন্দোলন শেষ হয়েছিল একটা ঘটনার মধ্য দিয়ে, সেই ঘটনার নাম? জালিয়ানওয়ালাবাগ ঘটনা কখন ঘটেছিল? 1919 সাল। এই সময় আরেকটা অ্যাক্ট পাস হয়েছিল যেটাকে ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। কি নাম? রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট বা ব্ল্যাক অ্যাক্ট বা কালা আইন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা মন্টেগু চেমসফোর্ড রিফর্মস হয়েছিল, খিলাফত আন্দোলন হয়েছিল, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। আচ্ছা, মল্লে মিন্টো রিফর্মস কখন হয়েছিল? মল্লে মিন্টো রিফর্মস। কংগ্রেসের স্প্লিট কখন হয়েছিল? সুরাট স্প্লিট। কংগ্রেসের দুটি ভাগ হয়েছিল, হ্যাঁ, দুটো ভাগ হয়েছিল। 1907 সুরাটে হয়েছিল সেশনটা। এটা মার্চ কবে হয়েছিল? 1916 লখনৌ সেশনে, ঠিক আছে। মাঝে মধ্যে পড়বে নাহলে যেটুকু পড়া হয়েছিল সেটাও কিছুদিন পরে 4-5 মাস পরে পুরো সেই সাদা খাতা শিশুদের মনের মতো, যেমন জন লোক বলেছিল, সাদা লিখিত কাগজের মতো হয়ে যাবে, ঠিক আছে। দেখো, আমরা মিসেলেনিয়াস করে কিছু জিনিস আলোচনা প্রতিদিনই করব, যাতে করে তোমাদের সবকিছু ঠিকঠাক ভাবে একটু কনফিডেন্সটাও বাড়ে এবং মনেও থাকে কিছু জিনিস, যাতে করে 40-50টা কোয়েশ্চেন এমনি আলোচনা করলে ভালো লাগবে। এবং কিছু কোয়েশ্চেন তো নতুন থাকবে, কারো কাছে নতুন, কারো কাছে পুরনো। কিছুদিন পড়লে তোমার কাছেও রেগুলার ওগুলো পুরনো হয়ে যাবে। মানে কিছু কমন কোয়েশ্চেন আমরা রেগুলার ডিসকাস করে যারা আগে থেকে পড়ছে তারা তাড়াতাড়ি বলতে পারবে, ঠিক আছে। এরপর ব্যাপারটা হচ্ছে রেগুলারে যেগুলো পড়া থাকবে সেগুলো একটু পড়ে আসো, আর ক্লাসগুলো ফলো করো, কমপ্লিট ফলো করো। নিজে অনেস্টলি পড়ো, রেগুলার পড়তে লাগবে। প্রতিদিন যদি না পড়ো এই কম্পিটিটিভ পরীক্ষায় কিছু করা যাবে না,
এভরিডে পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। আর একটা 7 দিন করে রুটিন বানা, একটা গোল বানা, যে 7 দিনে আমি এই টপিক গুলো কভার করবো। তারপর 7 দিনে একটা রিভিশন করো, 7 দিন যেটা পড়লে রবিবার ধরে রিভিশন করো, তারপর আবার সোমবার থেকে একটা রুটিন করো। এরকম ভাবে নিজের একটা প্ল্যানিং থাকবে, ঠিক আছে? তো আমি টোটাল তোমার যে ম্যাথ যে বাদ দিয়ে বাকি যে পোর্শনটা থাকছে সেটা তোমার 2 দিনে আমি পড়াবো, যেখানে 50 মার্কস এর মতো থাকবেই। প্রত্যেকটা পরীক্ষায় ম্যাথ জিআই থাকে মোটামুটি 50 মার্কস, কোনো পরীক্ষায় কম থাকে বা বেশি থাকে, কমই থাকে সাধারণত, বা 50 অর্ধেক অর্ধেকই থাকে। বাকি 50% তোমার এখান থেকে কভার হয়ে যাবে আমার ক্লাসগুলো করলে। তুমি জিকে এর সমস্ত টপিক পড়াবো, বেসিক জেনারেল সায়েন্স যে টপিকটা গুলো লাগে সেগুলো পড়াবো, তার সাথে ইংলিশটাও তো পড়াবো, ঠিক আছে? দেখো পঞ্চায়েতে কি সিলেবাস দিচ্ছে, বাংলা কিছু জায়গা দিলে বাংলাও সেই জায়গাটা পড়িয়ে দেবো, ঠিক আছে? নোটস আছে, ম্যাটেরিয়ালস আছে, সব দিয়ে দেবো। যে পরীক্ষাটা আগে হবে তোমাদের মতো করে এক্সাম ওরিয়েন্টেড ভাবেই সব ক্লাস হবে, চিন্তা করার কিছু কারণ নেই। তোমাদের যে প্রবলেম হচ্ছে সেগুলো বলতে হবে, আর যেগুলো পড়ানো হচ্ছে সেটা সেদিনে গিয়ে পড়ো, ঠিক আছে? ঠিক আছে।